কি সবাই ভালো আছো? তাহলে আবার দেখা হলো তোমাদের। তা আজকে আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে স্থির তড়িৎ। তাহলে আমাদের জানতে হবে তড়িৎটা কি। এই তড়িৎ জানতে গিয়ে আমাদের জানতে হবে কিভাবে তড়িতের উৎপত্তিটা হলো। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে গ্রিক দার্শনিক থেলিস তিনি একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে অ্যাম্বারকে রেশমি কাপড় দ্বারা ঘষলে সেখানে এক ধরনের শক্তির উৎপন্ন হয়, আর এই শক্তির কারণেই এই পদার্থগুলো ছোট ছোট কাগজের টুকরা বা হালকা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। গ্রিক এই অ্যাম্বারের গ্রিক শব্দ হচ্ছে ইলেকট্রন, আর এই ইলেকট্রন থেকেই ইলেকট্রিসিটি বা তড়িতের উৎপত্তি হয়েছে। এবার আমরা জানব তড়িৎ বা বিদ্যুৎ কাকে বলে। স্থির বা গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। আমি কি বললাম? স্থির বা গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে তড়িৎ বলে। এই তড়িতের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বললাম স্থির বা গতিশীল আধান। তাহলে আধানটাকে আমাদের জানতে হবে। আধান হচ্ছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে আধান। যেমন পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আধান। তাহলে এবার আমরা জানব তড়িৎ দুই ধরনের। কি? একটা হলো স্থির তড়িৎ, আর একটা হচ্ছে চলন্ত। তাহলে স্থির তড়িৎ কাকে বলে? স্থির আধানের প্রভাব বা ক্রিয়াকে স্থির তড়িৎ বলে, আর গতিশীল আধানের প্রভাব বা ক্রিয়াকে চলন্ত তড়িৎ বলে। এবার আমরা জানব আধানের কোয়ান্টাম। দেখো, এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকে কিন্তু ভাঙা যায়। এরা মৌলিক কণা। এই জন্য কোনো পদার্থের ভিতরে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা, হয় একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় 10টা, 15টা, 100টা, 1 কোটি এরকম। কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশে ইলেকট্রন বা প্রোটন কোনো বস্তুর ভিতরে থাকতে পারে। মনে করো এটা একটা বস্তু, এতে এই সংখ্যক ইলেকট্রন আছে। আবার একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻⁰ কুলম্ব। তাহলে এই বস্তুর চার্জ কত? এই বস্তুর চার্জ হবে Q = N E, অর্থাৎ ইলেকট্রনের চার্জে পূর্ণভর। যেহেতু কোনো বস্তুর চার্জ ফ্র্যাকশন হতে পারে না, মানে ইলেকট্রন ফ্র্যাকশনে থাকতে পারে না বা প্রোটন ফ্র্যাকশনে থাকতে পারে না, কাজে কোনো বস্তুর চার্জ হবে ইলেকট্রন বা প্রোটনের চার্জে পূর্ণভর। এটাই হচ্ছে আধানের কোয়ান্টাম। এবার আমরা পড়াবো আধানের মৃত্যু। সৃষ্টির শুরুতে যে কটা আধান ছিল আজও ঠিক তাই আছে, শুধু এক ভৌত প্রক্রিয়ার মাধ্যমে এই আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত। এটাই হচ্ছে আধানের মৃত্যু। এবার আমরা পড়াবো বিন্দু আধান। চার্জিত বস্তুটা যদি আকারে খুবই ক্ষুদ্র হয়, একটা বিন্দুর মতন, তাহলে ওই বস্তুর চার্জকেই বিন্দু আধান বলে। ওকে, এবার আমরা পড়াবো কুলম্বের সূত্র। কুলম্ব কি বলছে? দুইটি চার্জিত বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এর উপর ভিত্তি করে তিনি একটি সূত্র দিয়েছেন। সেই সূত্রটা হলো কি? দেখো, কুলম্বের সূত্রটি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল একটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো আমি এখানে একটু ছবি আঁকি। এটা চার্জ কি, এইখানে আরেকটা চার্জের বস্তু আছে, এটা চার্জ Q1, এটা চার্জ Q, মধ্যবর্তী দূরত্ব ধরলাম D। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে এর সমানুপাতিক Q1 Q2 এর সমানুপাতিক 1/d। এই যে কুলম্বের সূত্র তিনটি কথা বলেছে। কি বলেছে? নির্দিষ্ট মাধ্যমে দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই তিনটি কথার মধ্যে আমরা কিন্তু দুইটি কথাকে ম্যাথমেটিক্যালি লিখতে পারছি, তৃতীয় কথাটি কি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি। এই দুইটি কথাকে যদি আমরা একত্রে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, এ সমানুপাতিক Q1 Q2 বাই d²। তাহলে এ সমানুপাতিক C Q1 Q2 বাই d²। এখানে C একটি সমানুপাতিক ধ্রুবক, একে কুলম্বের ধ্রুবক বলা হয়। শূন্য মাধ্যমে এই ধ্রুবকের মান, দেখো শূন্য মাধ্যমে এই ধ্রুবকের মান হচ্ছে C সমান 1/4πε0 Q1 Q2 বাই d²। তাহলে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র কি হবে? শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র কি বললাম? এই যে কুলম্বের ধ্রুবক C শূন্য মাধ্যমে এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε0। দেখো শূন্য মাধ্যমে ধ্রুবকের মান হচ্ছে C সমান 1/4πε0। তাহলে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রটা কি হবে? 1/4πε0 Q1 Q2 বাই d²। এবার অন্য যে কোনো মাধ্যমে এই ধ্রুবকের মান হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে এই ধ্রুবক হচ্ছে 1/4πε। অন্য যে কোনো মাধ্যমে এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε। তাহলে অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্রটা কি হবে? অন্য যে কোনো মাধ্যমে তাহলে দেখো আমরা একটু আগে পেয়েছিলাম শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র F সমান 1/4πε0 Q1 Q2 বাই d²। আর অন্য যে কোনো মাধ্যমে এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε। কাজে অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র F সমান 1/4πε Q1 Q2 বাই d²। তাহলে আমরা কুলম্বের সূত্রটি সুন্দরভাবে বুঝতে পারলাম। এবার আলোচনা করব মাধ্যমের ভেদনযোগ্যতা। এই যে দুইটি চার্জকে আমরা শূন্য মাধ্যমে স্থাপন করলে যে বল পাবো, অন্য কোনো মাধ্যমে স্থাপন করলে
এই বলের মান 1। অর্থাৎ মাধ্যম চেঞ্জ হলে এই চার্জযুক্ত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চেঞ্জ হতে থাকে। এই যে মাধ্যমের যে ধর্মের কারণে এই বলের মান চেঞ্জ হয় একই মাধ্যমের ভেদনযোগ্যতা বলে। ওকে, এবার আমরা পড়াবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার আমরা পড়াবো পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা এই যে আমরা বললাম শূন্য মাধ্যমে দুটি চার্জযুক্ত বস্তুর মধ্যে যে বল, এই দুইটা চার্জকে ঠিক একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে রাখলে তাদের মধ্যে যে বল, এই দুই বলের অনুপাত ওই মাধ্যমের জন্য একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে তড়িৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। যেমন এখানে একটা চার্জ আছে, এটা হলো E1, ঠিক একই দূরত্বে এটা হলো E2। শূন্য মাধ্যমে বল F সমান 1/4πε0 E1 E2/d²। তাহলে এই দুটি চার্জকে আমরা শূন্য মাধ্যমে ডি দূরত্বে স্থাপন করেছি। তাহলে এদের মধ্যে বলটা কি হবে? F সমান 1/4πε0 E1 E2/d²। এখন যদি আমরা এই দুটো চার্জকে ঠিক একই দূরত্বে অন্য কোনো একটি মাধ্যমে স্থাপন করি, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে বলটা হবে অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখতে পারি? F সমান 1/4πε E1 E2/d²। কারণ আমরা কুলম্বের সূত্র বোঝানোর সময় বলেছিলাম অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র হচ্ছে 1/4πε E1 E2/d²। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? এই দুইটা বলের অনুপাতটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। সুতরাং পরাবৈদ্যুতিক ধ্রুবক কে F0/F। F0 এর মান পেলাম 1/4πε0 E1 E2/d², 1/4πε E1 E2/d²। কি থাকে? 1/4πε0 4πε। সুতরাং ε/ε0। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? K সমান ε/ε0। এটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা ইপসিলন সমান কি লিখতে পারি? ε0 K। তাহলে কুলম্বের সূত্রটি এইটাকে আমরা কি লিখতে পারি? দেখেন কুলম্বের সূত্রের নতুন রূপ হচ্ছে 1/4πε0 K E1 E2/d²। তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক K সমান কি পেলাম? ε/ε0। ওকে, এবার আমরা পড়াবো তড়িৎ প্রাবল্য কাকে বলে। তাহলে আমরা একটু বোর্ডটা বলছি। তাহলে তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এই একক ধনাত্মক চার্জটি যে বল লাভ করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। কিরকম? মনে করো এখানে একটি চার্জযুক্ত বস্তু আছে, এর চার্জ কিউ, এর চতুর্দিকে একটা তড়িৎ ক্ষেত্র স্থাপন করা হচ্ছে। এর ভিতরে আমরা একটা চার্জ স্থাপন করব।
তাহলে এটি যে বল লাভ করে তাকে আমরা ওই বিন্দু তড়িৎ প্রাবল্য বলি। কিরকম মনে করো আমরা এই কিউ চার্জ থেকে আর দূরত্বে কিউ নট চার্জ স্থাপন করব। তাহলে কিউ নট চার্জ বল অনুভব করে এর কিউ নট চার্জ বল অনুভব করে পরে এফ। সুতরাং একক চার্জ বল অনুভব করে এফ বাই কিউ। সুতরাং প্রাবল্য ই সমান সমান এফ বাই কিউ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এখানে একটা কিউ চার্জ স্থাপন করছি, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে কিউ নট চার্জ স্থাপন করছি। তাহলে কিউ নট চার্জ বল অনুভব করে এফ, একক চার্জ বল অনুভব করে এফ বাই কিউ নট। সুতরাং একক চার্জ যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর প্রাবল্য বলে। সুতরাং প্রাবল্য ই সমান সমান এফ বাই কিউ নট। তাহলে প্রাবল্যের একক কি হবে? 1 নিউটন, 1 কুলম্ব, 1 নিউটন পার কুলম্ব। তাহলে প্রাবল্যের একক কি পেলাম? নিউটন পার কুলম্ব। এখন আমরা বুঝব যে কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝি। দেখো কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব বলতে বুঝি ওই বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সে 10 নিউটন বল অনুভব করে। কথাটা কি বুঝতে পারছো? আবার বলি, কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য 10 নিউটন পার কুলম্ব বলতে আমরা কি বুঝি? ওই বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে চার্জটি 10 নিউটন বল অনুভব করে। ওকে, এবার আমরা আলোচনা করব বিভব। বিভবটা কি? অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে কাজ। কি বললাম? অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে কাজ, এই কাজকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। কিরকম মনে করো, এখানে একটা চার্জিত বস্তু আছে, অসীম থেকে একটা চার্জকে এখানে আনতে যে কাজ, এই কাজকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। মনে করো কিউ আধান আনতে কাজ হয় ডাব্লিউ। অসীম থেকে এই বিন্দুতে কিউ আধান আনতে কাজ হচ্ছে ডাব্লিউ। তাহলে একক আধান আনতে কাজ হয় ডাব্লিউ বাই। এই যে একক আধান আনতে যে কাজ হয় তাকেই বলা হয় বিভব। বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভবের এককটা কি? ডাব্লিউ বাই কিউ জুল কুলম্ব। তার মানে জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব মানে ভোল্ট। কথাটা কি ক্লিয়ার? জুল পার কুলম্ব শব্দের অর্থ হচ্ছে ভোল্ট। তাহলে বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে 1 ভোল্ট কাকে বলে? অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কাজ হয়, যদি 1 জুল কাজ হয় তাকে 1 ভোল্ট। আবার আমি বলি, অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ হয় তাকে 1 ভোল্ট বলে। এখন যদি বলি যে 20 ভোল্ট, কোন বিন্দুর তড়িৎ বিভব 20 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে আমরা কি করব? 20 ভোল্ট। দেখো, তাহলে 20 জুল পার কুলম্ব, 20 জুল পার কুলম্ব। তার মানে অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে আনতে 20 জুল কাজ। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব 20 ভোল্ট বলতে আমরা কি বুঝি? অসীম থেকে
এক কোন চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন বিন্দুতে আনতে 20 জুল কাজ হয়, একে 20 ভোল্ট বলে। ওকে, এবার আমরা পড়াবো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কাকে বলে? দেখো, যদি সমান এবং বিপরীতধর্মী দুটি চার্জ যদি খুব পাশাপাশি অবস্থান করে তাহলে তাদেরকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে। কিরকম? মনে করো এইখানে একটা চার্জ বস্তু আছে এ, এর চার্জ কিউ, এইখানে একটা চার্জ আছে প্লাস, তাহলে এই দুইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তাহলে কি বললাম কথাটা? যদি দুটি সমান এবং বিপরীতধর্মী দুটি বিন্দু চার্জ যদি কাছাকাছি অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করে, তাহলে তাদেরকে একত্রে তড়িৎ দ্বিমেরু বলে। ওকে, তাহলে তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে 2l দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? 2l। এবার আমরা পড়ব তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দেখো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দিয়ে। এবার দেখো, যে কোনো একটা শক্তি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। কি বললাম? যে কোনো একটা শক্তি, চার্জের শক্তি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। 2U(L)। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের এককটা দেখো, চার্জের একক হচ্ছে কুলম্ব আর দূরত্বের একক মিটার। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম্ব। এবার আমরা পড়াবো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের রাশি। কি বললাম? এখন আমরা পড়াবো তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের রাশি। কিরকম? ধরে নিলাম এইটা এ একটা বিন্দু বস্তু, এর চার্জ -q, এইটা হচ্ছে বি বস্তু, চার্জ +q। এর অক্ষের উপর কোন একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। কি বললাম? আবার একটু খেয়াল করো প্রশ্নটা। একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে। তাহলে আমাদের এইটা একটা তড়িৎ দ্বিমেরু, এর অক্ষের উপর পি একটা বিন্দু নিচ্ছি, এই পি বিন্দুতেই আমাদের প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম এইটা হচ্ছে মধ্যবিন্দু, এইখান থেকে এই বিন্দুটার দূরত্ব আ, এখান থেকে হচ্ছে এল, এখান থেকে এই হচ্ছে এল। এবার এ বিন্দু -q চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাপ্ত। যে বিন্দুতে প্রাবল্য চাই সেই বিন্দুতে আমাদের একটা +1 চার্জ কল্পনা করে নিতে হবে। এ বিন্দুর -q চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তাহলে এখান থেকে এই দিকের দূরত্ব কি? a + l। তাহলে প্রাবল্য হচ্ছে
1/4πε0 মাইনাস কিউ বাই আর প্লাস এল হোল স্কয়ার। এখানে ঋণাত্মক চিহ্ন আকর্ষণ, সুতরাং E1 সমান 1/4πε0 কিউ আর প্লাস এল হোল স্কয়ার। এর দিক পিসি বলে, দিক পিসি বলা হয়। এবার বি বিন্দু প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তাহলে এইখানে যেহেতু +1 চার্জ, তাহলে এটাও +1, তাহলে এদের মধ্যে কি হবে বিকর্ষণ, তাহলে এর দিকটা হবে পিডি বল। তাহলে এবার বি বিন্দুর প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য E2 1/4πε0 k q r minus l whole square। এ বি পিডি বরাবর, কারণ এইটা হলো মাইনাস টু, এটা প্লাস টু, তাহলে এদের মধ্যে আকর্ষণ, এই জন্য এ বিন্দুর মাইনাস কিউ চার্জের জন্য এর দিক হলো পিছি বল। আবার বি বিন্দুতে প্লাস কিউ চার্জ, এ বিন্দুতে আমরা +1 চার্জ গণনা করে নিয়েছি, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল হবে পিডি বল। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য E সমান E2 মাইনাস ইউ। কারণ কি দেখো, আমরা এ বিন্দুর মাইনাস কিউ চার্জের জন্য প্রাবল্য পাইছি এটা, বি বিন্দুর প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য এটা পাইছি। দেখো এইটা হলো প্লাস এল, এটা হলো মাইনাস এল, তার মানে কি এইটার নিচের সংখ্যা বড়, এটার নিচের সংখ্যা ছোট, ফলে এই রাশিটার মান বড়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি E2 is greater than E1। কি বললাম? E2 is greater than E1, কারণ এইটা হলো r মাইনাস l আর এটা হচ্ছে r প্লাস। তার মানে কি এইটার নিচের সংখ্যাটা ছোট, ফলে ভাগফলটা বড় আসবে, আর এটার নিচের সংখ্যাটা বড়, ফলে ভাগফলটা ছোট আসবে। কাজে আমরা লিখতে পারি E2 is greater than E1। সুতরাং ই বিন্দুর লব্ধি প্রাবল্য হচ্ছে এই। এবার আমরা লিখতে পারি 1/4πε0 k কিউ, আবার লিখি, একবার লিখি কিউ 4πε0 k লিখতে পারি 1/r minus l whole square minus 1/r plus l whole square। এখন আমি উপরের অংশটাকে মুছে দেব, উপরে এগুলো মুছে দেব। তাহলে আমি এখানে কি পেলাম, E সমান q বাই 4πε0 k। এইখানে যদি আমি লসাগু লিখি r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার, এখানে কি লিখতে পারি r প্লাস l হোল স্কয়ার মাইনাস r মাইনাস l হোল স্কয়ার। তাহলে এখানে কি লিখতে পারি q 4πε0 k, কি লিখতে পারি r স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার, r স্কয়ার প্লাস 2rl প্লাস l স্কয়ার মাইনাস r স্কয়ার প্লাস 2
আর এল মাইনাস এল স্কয়ার। তাহলে কি লিখতে পারি কিউ বাই 4 পাই ইপসিলন নট কে লিখতে পারি এইটা কাটা এইটা তাকে 4 আর এল আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। দেখো তাহলে আমরা কি লিখতে পারি কিউ 4 পাই ইপসিলন নট কে আমরা একটু কিউটা একবার এখানে দিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে। আমি এখানে লিখলাম 1 4 কিউ আর এল আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। এবার এইটাকে আমরা কি লিখব 1 বাই 4 পাই ইপসিলন নট কে 2 আর ইনটু 2 কিউ এল আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। এই ফাংশন লেখা যায় 1 বাই 4 পাই ইপসিলন নট কে 2 পি আর আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক P সমান সমান 2ql। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম একটা তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা এইটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজ আমরা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা আলোচনা করব। এরপরে আমরা তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর বিভবের রাশিমালা আলোচনা করব, তারপর ধারকত্ব আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাই আজ এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ। ওকে, দেখা হবে নেক্সট ক্লাস।